আমাদের প্রথম মডিউল ইন্ট্রোডাকশন টু পিএইচপি 8। এই মডিউলে আমরা বেসিক সিনট্যাক্স জানতে পারবো। পিএইচপি লিখতে গেলে কিভাবে লিখতে হবে সেই সিনট্যাক্সগুলো সম্বন্ধে আমরা জানবো পিএইচপি ট্যাগ কী করে দিতে হয়, ইনস্ট্রাকশনগুলোকে কিভাবে সেপারেট করতে হয়, কমেন্ট কিভাবে দিতে হয়। একই সাথে আমরা শিখব ডাটা টাইপ। ডাটা টাইপগুলো বিভিন্ন ধরনের ডাটা নিয়ে আমরা কাজ করি এবং ডাটা টাইপ আমাদেরকে এই ধারণাটা দিতে সাহায্য করবে যে কোন ধরনের ডাটা টাইপকে কিভাবে নিয়ে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লাই করতে হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওটাকে নিয়ে প্রয়োগ করতে হয়। আমরা ভ্যারিয়েবল সম্বন্ধে জানবো, ভ্যারিয়েবল কী, ভ্যারিয়েবল কীভাবে লিখতে হয়, ভ্যারিয়েবলের নেমিং কীভাবে করতে হয়, ভ্যারিয়েবল লেখার ক্ষেত্রে গুড প্র্যাকটিসগুলো কী, এটাও আমরা জানবো। ভ্যারিয়েবল ছাড়াও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন সময় আমাদেরকে কনস্ট্যান্ট নিয়ে কাজ করতে হয়। কনস্ট্যান্টগুলো কিভাবে ডিফাইন করতে হয়। আমরা জানি পিএইচপি একটি প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একই সাথে পিএইচপি খুবই শক্তিশালী এর ওপি ইঞ্জিনে, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংও পিএইচপি দিয়ে করা যায়। তো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিভাবে কনস্ট্যান্ট ডিফাইন করতে হয়, কিংবা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে ক্লাস ডিফাইন করার পর তার মাঝে কিভাবে কনস্ট্যান্ট ডিফাইন করতে হয়, সেগুলোও আমরা শিখব কিভাবে একটি এক্সপ্রেশন সেট করতে হয়, একটি এক্সপ্রেশন লিখতে হয়, এবং আমরা জানব বিভিন্ন ধরনের অপারেটর সম্বন্ধে। ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং PHP 8 অ্যান্ড Laravel 8-এ মডিউল 1-এ স্বাগতম। আমরা শুরু করতে যাচ্ছি PHP 8 ইন্ট্রোডাকশন, অর্থাৎ ভেরি ফান্ডামেন্টালস। এই মডিউলসে আমরা জানতে পারবো কিভাবে PHP 8 এর বেসিক সিনট্যাক্সগুলো কেমন, বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড ডেফিনেশন সম্বন্ধে একটু জানবো, যেটা আমাদের কনসেপশনকে আরেকটু শক্ত করতে হেল্প করবে, এবং অপারেটরসগুলো, প্রোগ্রামিংয়ের অপারেটরস কারা, তাদের সম্বন্ধে আমরা জানতে চেষ্টা করব। প্রথমে আমাদের এই জিনিসটা জানা প্রয়োজন যে আচ্ছা, আমরা যে একটা কোডের মধ্যে পিএইচপি লিখলাম, সেটার পিএইচপির যে ইঞ্জিন, সে বুঝবে কিভাবে যে আমার এই পেজের মধ্যে এতটুকু অংশ পিএইচপি বা এতটুকু। তো পিএইচপি পার্সার বা পিএইচপি ইন্টারপ্রেটার সে আসলে যে জিনিসটা খোঁজে সেটা হচ্ছে পিএইচপি ট্যাগ। পিএইচপি ট্যাগ একটা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা সাধারণত অ্যাঙ্গেল ব্র্যাকেট কোশ্চেন মার্ক পিএইচপি অ্যান্ড দেন ক্লোজ করবো যখন, সেখানে কোশ্চেন মার্ক অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজিং করে আমরা এইভাবে পিএইচপি ট্যাগ লিখবো। শর্ট ইকো ট্যাগ নামে একটা ট্যাগ রয়েছে, যেটাকে আমরা কাজ করে আরেকটু ভালো বুঝবো। এটা আমরা ব্যবহার করতে পারি। একই সাথে মানে খুব অল্প লিখে, কম্প্যাক্ট অল্প লিখে আমরা পিএইচপি অংশ শুরু করা, এবং একই সাথে কোনো কিছু ইকো করার জন্য, কোনো কিছু ডিসপ্লে করানোর জন্য। শর্ট ট্যাগ একটা রয়েছে, যেটা ইউজ করাটা সাজেস্টেড নয়। এটা বেসিক্যালি সব আগে ব্যবহার করা হলেও এখন এটা মোটামুটি পিএইচপি মেজর কোডিং স্ট্যান্ডার্ড থেকে এটাকে ডিসঅ্যালাউ করে দেওয়া হয়েছে। এটাকে অফিসিয়াল ডকুমেন্টেশনে ডিসকারেজও করা হয়েছে যে এটা যেন আমরা ব্যবহার না করি, কারণ ভবিষ্যতে হয়তো এটা সাপোর্ট আর থাকবে না। আর বিভিন্ন যে পিএইচপির হোস্টিং সার্ভার রয়েছে, বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন রয়েছে, এইসব সবগুলোতে এটা বেসিক্যালি ডিসেবলড থাকে বাই ডিফল্ট। তো এটা আমাদের প্রবলেম তৈরি করে এক্সএমএল প্রসেসিংয়ের সময়। এক্সএমএলের যে ইনস্ট্রাকশনস, এক্সএমএল প্রসেসিং ইনস্ট্রাকশন, সেটার ক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম তৈরি করে। আর মূলত এটা যেহেতু মোটামুটিভাবে ডিসঅ্যালাউড, তাই যত ওপেন সোর্স প্রজেক্ট আছে সেসব প্রজেক্টে আপনি যদি কোড সাবমিট করতে চান, সেক্ষেত্রে এই শর্ট ট্যাগ ব্যবহার করলে এটা অ্যাকসেপ্টেড হবে না। আরেকটা রয়েছে এসপি স্টাইল ট্যাগ, যেটা অ্যাকচুয়ালি পিএইচপি 7 থেকে রিমুভ করা হয়েছে, সুতরাং এটাও আমাদের ব্যবহার করার কোনো দরকার নেই। ইনফ্যাক্ট আমরা এখন তো ব্যবহার করতে পারবোই না। এই হচ্ছে একটা সিম্পল পিএইচপি স্ক্রিপ্ট, যেটা আমরা একটু আগেই লিখেছি, যেখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট কোশ্চেন ট্যাগ দিয়ে শুরু এবং তারপর শেষ হয়েছে। অনেক সময় আমরা মনে রাখতে পারি যে যদি কোনো একটা পিএইচপি ফাইল, আমাদের ইন্টেনশনটা এমন থাকে যে এই ফাইলটা কোনো কিছু আউটপুট দেবে না, এই ফাইলটার কোনো কিছু ডিসপ্লে করবে না, তার কোনো আউটপুট নাই, সে প্রসেসিং করতে পারে, অনেক 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 লাইন সে প্রসেসিং করতে পারে, কিন্তু কোথাও তার কোনো রকমের আউটপুট নেই, সেই ক্ষেত্রে আমরা ক্লোজিং সিনট্যাক্সটা বাদ দিতে পারি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটা, ওয়েবের ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML। আলটিমেটলি ওয়েব ব্রাউজার পড়তে পারে HTML, ব্রাউজার রেন্ডার করে HTML, আউটপুট দেখি আমরা ব্রাউজার রেন্ডার করে HTML এ। তাহলে পিএইচপি কোথায় থাকবে? পিএইচপিকে HTML এর মধ্যে কেমন করে বসানো যাবে? পিএইচপিকে আসলে করাই হয়েছে
পিএইচপিকে আসলে তৈরি করাই হয়েছিল খুব সহজেই HTML এর মধ্যে যেন এমবেড করা যায়। যেমন আমরা দেখতে পারি আমার HTML ট্যাগ শুরু আছে, শেষ আছে, তার মাঝখানে আমি পিএইচপি কোড বসাতে পারি। তো পিএইচপি আমরা যখন লিখি, এখানে ফর এক্সাম্পল আমরা লাইনটা দেখতে পারি যে একটা প্যারাগ্রাফের ভিতর হ্যালো ওয়ার্ল্ড কোশ্চেন মার্ক সমান চিহ্ন দেওয়া হয়েছে, আর পরের লাইনে কোশ্চেন মার্ক পিএইচপি তারপর ইকো লেখা হয়েছে। এই দুটোই হচ্ছে বেসিক্যালি ইকুইভ্যালেন্ট, যেখানে কিনা আমরা পিএইচপি ট্যাগ দিয়ে পিএইচপির অংশ শুরু করেছি এবং একই সাথে ইকো লেখার মাধ্যমে ওটাকে প্রিন্ট করেছি। তাহলে আমরা একটু কোডের এক্সাম্পল দেখে নেই। যদি আমরা প্রথমে বাম পাশের অংশটার দিকে তাকাই, প্যারাগ্রাফের বডি ট্যাগের ভিতরে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে একটা পিএইচপি অংশ শুরু হয়েছে, যে কিনা বলতেছে পিএইচপি ইকো হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ সে হ্যালো ওয়ার্ল্ডটাকে ইকো করতে বলতেছে। তো এইটা হলো পিএইচপি স্ক্রিপ্ট হিসেবে সেভ করব এবং ওয়েব সার্ভারে এক্সিকিউট করব। ওয়েব সার্ভার যেহেতু এই ফাইলটা .php এক্সটেনশন আমাকে দিতে হবে, ওয়েব সার্ভার ওই .php এক্সটেনশন দেখে এটাকে পিএইচপি ইন্টারপ্রিটারের কাছে পাঠাবে, আর পিএইচপি ইন্টারপ্রিটার তারপর এই পুরোটুকুর মধ্যে শুধুমাত্র ওই যে পিএইচপি অংশটুকু ততটুকুকে প্রসেসিং করবে। আমরা দেখতে পাবো যে আগের পুরো অংশটুকুই একই রকম রয়েছে, শুধু প্রসেসিং করবে হচ্ছে পিএইচপির অংশটুকু এবং প্রসেস করে সে হ্যালো ওয়ার্ল্ড বানাবে। এবং এই যে হ্যালো ওয়ার্ল্ড করলো, সেটাই মূলত আলটিমেটলি আমি ব্রাউজারে দেখতে পাবো। একটা এক্সাম্পল আরেকটু যদি আমরা এগোই, আরেকটু বলা যায় যে পিএইচপিতে আরো অন্যান্য ধরনের কিছু কোড, যেমন ক্লাস ফাইল যদি আমি লিখতে চাই, ক্লাস ফু। আমরা অনেকেই যারা প্রোগ্রামিং এখনো শিখি নাই বা পিএইচপি প্রোগ্রামিং অত জানি না, যে কোনো প্রোগ্রামিং হয়তো অত জানি না, তাদের কাছে জাস্ট আপাতত একটু পরিচিত হয়ে থাকেন, এগুলো আমরা সামনে অনেক ডিটেইলি আলোচনা করব। আর ডান পাশে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে একটা HTML এর ভিতরে আমরা এখানে কিভাবে পিএইচপির একটা লুপ অ্যাপ্লাই করেছি এবং সেখানে HTML স্পেশাল ক্যারেক্টার্স নামক একটা ফাংশন ব্যবহার করেছি, এবং এখানে দেখা যাচ্ছে যে nav আইটেম ইউআরএল একটা চিহ্নের মতো আমরা একটা সিম্বল ব্যবহার করেছি। তো এই বিষয়গুলোই সবকিছু আমরা যত সামনে এগোবো তত বুঝতে পারবো। এই মুহূর্তে আমরা একটু জেনে নেই ইকো এবং প্রিন্ট সম্পর্কে। ইকো এবং প্রিন্ট এই দুটো মূলত কোনো কিছু ডিসপ্লে করতে, আউটপুট দিতে হেল্প করে। অর্থাৎ ইকো যে কাজটি করে, প্রিন্ট ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্টটাও সেই একই কাজ করে। ইকো হ্যালো ওয়ার্ল্ড বলার মাত্র যে ধরনের আউটপুট পাবো, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড বললেও আমি সেই একই ধরনেরই পাবো, বাট এদের মাঝে একটু পার্থক্যও রয়েছে। ইকো অ্যাকচুয়ালি রিটার্ন করে ভয়েড, প্রিন্ট রিটার্ন করে ওয়ান, এবং ইকোর সাথে আমরা মাল্টিপল আর্গুমেন্ট দিতে পারবো। প্রিন্ট শুধুমাত্র একটা মাত্র আর্গুমেন্ট নেবে, আর ইকো স্লাইটলি ফাস্টার। আসলে আমরা সবসময় সাধারণত ইকোই ব্যবহার করি, প্রিন্টও যেহেতু ব্যবহার করা যায়, তাই এটা সম্বন্ধে একটু আমরা জেনে রাখলাম। এখানে এতটুকু কথাকে মনে রাখলেই যথেষ্ট যে প্রিন্ট বেসিক্যালি ওয়ান রিটার্ন করে এবং ইকো ভয়েড রিটার্ন করে। এই মুহূর্তে আমি যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা একটু অ্যাডভান্স মনে হবে, একটু অ্যাডভান্স না, হয়তো অনেকের কাছে বেশ ভালোই অ্যাডভান্স মনে হবে। তাদের জন্য আমার শুধু সাজেশন থাকবে, এখন শুধু আমরা একটু শুনে রাখবো বিষয়টা, এবং ভবিষ্যতে যখন কাজ করতে যাব তখন আমরা এটা সম্বন্ধে কাজ করতে করতে আরো ভালো করে জেনে রাখবো। তবে অবশ্যই মনে রাখবেন যে এই বিষয়টা এখন আপনি ভালোভাবে না বুঝলেও, এখন অনেকটা বই পড়ার মতো, যে একটা বই যখন আমরা পড়ি, প্রথমে হয়তো বইটার পাতাগুলো উল্টাই, প্রথম পৃষ্ঠা দেখি, শেষ পৃষ্ঠা দেখি, সবকিছু বুঝি না, বাট মোটামুটি একটু দেখে নেই। আমরা দেখলাম ব্রাউজার, ওয়েব সার্ভার ব্রাউজারে HTML আউটপুট পাঠাচ্ছে, পিএইচপি প্রসেস করে দেওয়ার পর আলটিমেটলি সেটা একটা HTML আউটপুট। সেই HTML আউটপুটটা ব্রাউজার ওয়েব সার্ভার যখন ব্রাউজারে পাঠালো, HTML রেন্ডারার বা HTML ইঞ্জিন যেটা আছে সেটা ওই HTML আউটপুটটাকে রেন্ডার করলো এবং আমাকে আউটপুট দিল। কিন্তু আমাদের তো প্লেন টেক্সটকে আমরা পাঠাতে পারবো না, JSON বা XML অবশ্যই পারবো, এবং সেগুলো নন HTML আউটপুট। এবং এইসব ক্ষেত্রে যে পিএইচপির মেথডটা কাজ করবে সেটা হইতেছে পিএইচপির হেডার ফাংশন। এখানে একটু বলে রাখি যে বিষয়টা আলোচনা করছি, এই পর্যায়ে এটাকে একটু অ্যাডভান্স আইটেম বলে মনে হতেই পারে, এবং খুবই স্বাভাবিক, এটা একটু অ্যাডভান্স আইটেমই, বাট খুব কনসেপচুয়ালি জিনিসটা খুব সিম্পল। এইভাবে যদি চিন্তা করি যে আমার ওয়েব সার্ভার কিছু একটা প্রসেস করে যখন ব্রাউজারের কাছে পাঠাচ্ছে, সেটা কেমন ডাটা, সেটা সাধারণত HTML,
এবং যখন সেটা HTML, সেটা তো ওয়েব ব্রাউজার ডেফিনেটলি রেন্ডার করতে পারছে। এর বাইরে ওয়েব ব্রাউজারগুলো আমাদের টেক্সট ফাইল, জেসন এবং XML এগুলোকেও কিন্তু রেন্ডার করে আউটপুট দিতে পারে। কিন্তু আমার তো ব্রাউজারকে তখন জানাতে হবে যে এইটা কিন্তু প্লেন টেক্সট, এটা কিন্তু জেসন, এটা কিন্তু XML ইত্যাদি। ঠিক এই জানানোর কাজটাই আমরা মূলত হেডার ফাংশন দিয়ে করতে পারবো। হেডার ফাংশন আমি যদি কন্টেন্ট টাইপ বলে দেই যে টেক্সট প্লেন, তখন আউটপুটটাকে সে চিন্তা করবে এটা একটা টেক্সট ফাইল হিসেবে বা টেক্সট কন্টেন্ট হিসেবে, প্লেন টেক্সট হিসেবে। আমি যদি বলে দিই জেসন, তখন সেটাকে জেসন আউটপুটটাকে জেসন ডাটা হিসেবে রিপ্রেজেন্ট করবে। এবং যখন আমি এটাকে পাবো XML, তখন সেটাকে সে XML আউটপুট হিসেবে শো করবে। তার মানে হেডার ফাংশন দিয়ে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট টাইপ সেট করে দিতে পারি। ইনস্ট্রাকশন সেপারেশন। তো আমরা জানলাম বা আমরা শুরুতেই জেনেছি যে বিভিন্ন কম্পিউটারের সাথে আসলে হিউম্যান কমিউনিকেট করবে, মানে সে কতগুলো ইনস্ট্রাকশন দিবে, কম্পিউটার যেন সেই ইনস্ট্রাকশনগুলোকে এক্সিকিউট করে তাকে তার প্রয়োজনীয় আউটপুটটা দেয়। তাহলে আমি যে একাধিক ইনস্ট্রাকশন দিব, সেই ইনস্ট্রাকশনগুলো কিভাবে সেপারেট করব? আমার ধারণা যে ২-১ লাইন কোড আমরা করেছি তা দেখে বা দেখেছি তা দেখে অলরেডি একটা ধারণা পেয়ে গেছি যে মূলত আমরা আসলে যখন একটা থেকে আরেকটা কোড লিখবো, তখন আমরা একাধিক PHP ট্যাগ ব্যবহার করতে পারি। একাধিক PHP ট্যাগ মানে একটা স্টার্ট ট্যাগ করে তার মাঝে কন্টেন্ট লিখে আবার সেই ট্যাগটা ক্লোজ করতে পারি। আবার আমরা এক লাইন থেকে আরেক লাইনের মাঝে আমরা সেমিকোলন ব্যবহার করতে পারি। তো যদি আমরা এই জিনিস এই স্ক্রিনটার দিকে তাকাই, ইকো হিয়ার উই ইউজ এ সেমিকোলন, তার মানে এখানে সেমিকোলন 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 দিয়ে পরপর কিন্তু ট্যাগ একটাই, একটা সেট অফ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝে ৪টা লাইন, আমি ৪টা ইনস্ট্রাকশন আমি দিয়েছি এবং প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে আমরা সেমিকোলন দিয়ে সেপারেট করেছি। যদি এমন হতো যে না, আমার একটা HTML পেজ, প্রথমে কিছু HTML লেখা হয়েছে, তারপর কিছু PHP, তারপর আবার HTML, তারপর কিছু PHP, ঠিক একই রকম দেখা যাচ্ছে যে আমরা শুরুতে একটু HTML লিখলাম প্যারাগ্রাফ ট্যাগের মাঝে, তারপর PHP ট্যাগটা ওপেন হলো, PHP ট্যাগ ক্লোজ হলো, মাঝখানে 4টা PHP ইনস্ট্রাকশন দিলাম এবং তারপর আবার PHP ট্যাগ ক্লোজ করার পর আবার আমরা কিছু HTML লিখলাম, আবার আমরা তারপর PHP লিখলাম। এখান থেকে আমরা দুটো বিষয় আসলে খুব সহজেই মাথায় নিতে পারছি যে আমার PHPটা কত সহজে HTML এর মাঝে এমবেড করা যায়, HTML এর মাঝে বসিয়ে দেওয়া যায়। আর আমরা PHPর ইনস্ট্রাকশনগুলোকে সেমিকোলন দিয়ে সেপারেট করতে পারবো, ইনস্ট্রাকশনগুলোকে আলাদা আলাদা করতে পারবো। কমেন্ট, যখন কোনো প্রোগ্রাম আমরা লিখি তখন আমরা কোনো একটা এলাকাকে যদি PHP ইন্টারপ্রিটারের কাছে, PHP পার্সারের কাছ থেকে হাইড করতে চাই, অর্থাৎ PHP পার্সারকে বলতে চাই শোনো, এখানে আমি যে লেখাটা লিখছি এই লেখার দিক তাকায় না, এটা তোমার জন্য লিখি নাই, এটা আমি অন্য কারণে লিখছি, বা এটা তুমি এখন রেন্ডার করতে যায় না। আমি আবারও রিপিট করছি, আমি যদি PHP ইঞ্জিনকে, PHP ইন্টারপ্রেটারকে, PHP পার্সারকে, একই জিনিস আমরা বিভিন্নভাবে বলছি, যেটা কিনা PHP কোম্পানি যেটা করেছে সেটা হচ্ছে জেন্ড ইঞ্জিন, কিংবা ফেসবুক যেটা করেছে PHP পার্সার সেটা হচ্ছে হিপ হপ ভার্চুয়াল মেশিন। তো যে কোনো ইঞ্জিনেই এরকম কিছু কথা বলা আছে যে বিশেষ কিছু সিম্বল দেখলে বা বিশেষ কোনো সিনট্যাক্স দেখলে এটা তুমি ইন্টারপ্রিট করবা না, এটাকে তুমি পার্স করবা না। এই বিশেষ সিম্বলটা হইতেছে বেসিক্যালি কমেন্টিং এর জন্য দুটো ফরওয়ার্ড স্ল্যাশ কিংবা সিঙ্গেল ফরওয়ার্ড স্ল্যাশ স্টার দিয়ে আমরা মাল্টি লাইন কভার করতে পারি, সেটা একটু পরে উদাহরণ হিসেবে দেখছি। মৌলিক উদ্দেশ্যের কথাটা রিপিট করলে যে যদি কোনো কোড ব্লক আমি PHP ইঞ্জিনের কাছে হাইড করতে চাই, বা যদি কোনো কোড ব্লক আমি চাই না PHP ইঞ্জিন রেন্ডার করুক, তাকে তখন আমি কমেন্টিং করি। আর এই কমেন্টিং আমার করার কারণ হচ্ছে অ্যাজ এ ডেভেলপার আমরা প্রায় কমেন্টিং করি অ্যাজ এ ডেভেলপার। সেটা হচ্ছে যে আমি অনেক সময়